হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ড্রামা সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ড্রামাটিতে আপনারা দেখতে পারবেন একটি গ্রামের মেয়ে যে কিনা সমুদ্রে মাছ ধরে আর সেই মাছ বাজারে বিক্রি করে জীবন নির্বাহ করে। সেই মাছওয়ালির ভাগ্য কিভাবে পরিবর্তন হয়ে যায়, আর জিয়ান গ্রুপের দুই ছেলেই তাকে কিভাবে ভালোবেসে ফেলে এবং মাছওয়ালিকে পাওয়ার জন্য কি কি করে, তাই হলো দেখার বিষয়। আর আমাদের নায়িকা মানে মাছওয়ালি কাকে বেছে নেয় তা আমরা এই ড্রামাটি দেখার পরই জানতে পাবো। চলেন ড্রামাটি দেখে আসা যাক। গল্পের প্রথমেই একটি মেয়েকে দেখা যায়। এই মেয়েটির নাম ছিল মিশু। মিশু গ্রামের মেয়ে। ওর পুরো দিন মাছ ধরতেই চলে যায়। মিশু মনে মনে ভাবে যে হতে পারি আমি একটি সাধারণ মেয়ে, কিন্তু আমি সব সময় খুশি থাকি। আমার অনেকগুলো বন্ধু বান্ধবও আছে, কিন্তু সবগুলাই ফাঁকিবাজ। ওরা ওদের কাজ আমার উপর চাপিয়ে দিয়ে চলে যায়। আমার একজন সুদর্শন হবু বড় আছে, যার নাম হচ্ছে আলু সেন। গ্রামের সব মেয়েরাই এই আলু চেনের উপর ফিদা, ওর মধ্যে আমিও একজন। দুজনের একসাথে দেখা হয়। আলোচনা ওকে বলে যে আমি বিয়ে করতে যাচ্ছি। এই কথা শুনে মিশু অনেক লজ্জা পেয়ে যায় আর বলতে থাকে যে আমি এখন বিয়ের জন্য তৈরি না। আলুজান ওকে বলে যে তোমাকে বিয়ে করব কে বলেছে? ওই দেখো, ওইটা হলো আমার হবু বউ। ওর বাবা ফ্যাক্টরিতে একজন ডাইরেক্টর। এত ভয়ানক কথা শুনে মিশুর মন ভেঙে যায়। বেচারি মেয়েটার উপর কষ্টের পাহাড়ি ভেঙে পড়েছে। অপরদিকে আমরা একটি সুদর্শন পুরুষকে দেখি, যার নাম ছিল মোচেন। আর ও শীঘ্রই জিয়ান গ্রুপের সিইও হতে চলেছে। কিন্তু ওর একটি ছোট ভাইও আছে, যার অনেক আগে থেকেই স্বপ্ন ছিল যে সে জিয়ান গ্রুপটিকে কবজা করবে। মোচেন গিয়ে তার দাদার সাথে দেখা করে। তার দাদা তাকে বলে যে শোনো, তুমি যদি জিয়ান গ্রুপের বংশধর হতে চাও তাহলে তোমাকে এই গ্রামের মেয়েটিকে বিয়ে করতে হবে। অপরদিকে আমরা দেখি আলুজনের প্রেমিকা মিশুকে টর্চার করছিল। ও ওকে বলে যে তুমি এখানে কেন এসেছো। সবাই মিলে ওকে অপমান করতে থাকে। তখন আমরা দেখতে পারি একটা সুদর্শন পুরুষ গাড়ি থেকে নেমে সোজা মিশুর কাছে আসে। ওকে তো সবাই চিনতে পেরেছেন, এটা মোচনের ছোট ভাই। তার মানে ও জেনে গিয়েছে যদি জিয়ান গ্রুপের বংশধর হতে হয় তাহলে ওই মেয়েটিকেই তাকে পটাতে হবে। তখনই মোচেন ও সেখানে চলে আসে। দুই ভাইয়ের সামনাসামনি দেখা হয়। মোচেন বলে যে ওই মেয়েটা আমার, তুমি এখান থেকে চলে যাও। এই কথা শুনে ওইখান থেকে সকল লোক অনেক অবাক হয়ে যায়, কারণ মার্কেটে এটা জানা গেছে যে মোচেনের হবু বউ হলো লিংসু। যাই হোক, তখন ওর ছোট ভাইকে বলে যে তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি আধ ঘন্টার মধ্যেই তোমার সকল শেয়ার কিনে নিব। জাংচ্যাং ওকে বলে যে আরে ভাই, আমি তো ভয় পেয়ে গিয়েছি, আমি কোথায় গিয়ে লুকাবো। অনেক মজা হয়েছে বড় ভাই, এবার শোনো কেমনটা হবে যদি এই মেয়েটা আমাকে ভালোবেসে ফেলে, তারপর তুমি কি করবে? এই কথা বলে জাংচ্যাং ওখান থেকে চলে যায়। মোচেন মিশুর কাছে এসে বলে যে এই মেয়ে, তুমি কি আমার হবু বউ হবে? দুজন একজন আরেকজনকে দেখতে থাকে। মোচেন ওকে কোলে করে নেয় আর যাওয়ার আগে চালুজনের প্রেমিকাকে বলে যে তোমার বাবাকে বলো আমি তোমার বাবাকে চাকরি থেকে বের করে দিয়েছি। আর এখানে ওর দুঃখে পরিণত হয়ে যায়। মিশু মোচেনকে ধন্যবাদ জানায়, তুমি আমাকে সামনের স্টেশনে নামিয়ে দিও। মোচেন বলে যে না, তুমি আমার সাথে যাবে, আমার দাদার সাথে দেখা করবে। মিশু বলে যে কেন, কোন খুশিতে, কেন তোমার দাদার সাথে দেখা করব? মোচেন ওকে বলে যে ফালতু কথা বলা বন্ধ করো, সোজা কথা, আজ থেকে তুমি আমার হবু বউ। মিশু উত্তরে বলে যে যদি আমি মানা করে দিই তাহলে তুমি কি করবে? মোচেন তার ড্রাইভারকে বলে ওইখান থেকে চলো। মিশু বেচারি যেহেতু সারাদিন মাছ ধরতো, যার কারণে ওর শরীর থেকে গন্ধ বের হচ্ছিল। আর মোচেন তো ছিল অনেক বড় লোক, ওরা তো হালকা গন্ধ সহ্য করতে পারে না। মিশু বলে যে সরি, আমার ভালো কাপড় পরা নেই। মোচেন বলে যে এটা কোনোই ব্যাপার না, আমি সেটা দেখে নেব। মিশু বলতে থাকে যে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, তার মানে এই তো না তুমি আমার সাথে জবরদস্তি করবে। বলো তুমি আমার সাথে কি করতে চলেছ। আরেকটা বিষয়, আমাদের দুজন দুজনকে রেসপেক্ট করতে হবে। আমার মনে হয় তুমি নিজেকে কন্ট্রোল করবে। আর হ্যাঁ, তুমি আমার ভালোবাসায় পাগল হয়ে যেও না। মোচেন বলে যে তোমার কথা শেষ হয়েছে নাকি আরও কিছু বলার বাকি আছে? দুজনে বাড়িতে পৌঁছায় আর এত বড় আলিশান বাড়ি দেখে মিশু অনেক অবাক হয়ে যায়। তখন আমরা দেখতে পাই ফিমেল স্টার লিংশুকে। সে মিশুর সাথে দেখা করতে এসেছে। ওকে আসতে দেখে মিশু ম্যানেজারকে জিজ্ঞেস করে যে এটা কি মোচেনের হবু বউ? উত্তরে তিনি বলে যে হ্যাঁ। লিংশু তো অনেক
দেমাগি মেয়ে ছিল। ও মিশুকে অনেক অপমান করছিল আর ওকে গন্ধযুক্ত মেয়েও বলে। মনে হচ্ছিল মোচেন লিংশুর সাথে অনেক খুশি আছে, ওর মিশুর প্রতি কোনো ইন্টারেস্টই নেই। তারপর যখন সবাই দাদার কাছে যায় তখন আমরা দেখি যে চশমা না পাওয়ার কারণে দাদাজি ভুল দেখে ও লিংশুকে মিশু ভেবে ফেলেছিল। যখন সে তার ভুল বুঝতে পেরেছে তখন মিশুকে বলে যে তুমি এখানে দাঁড়াও, আমি কারোর সাথে দেখা করে আসছি। মিশু ঘরটা ঘুরে দেখছিল আর ভাবতে থাকে যে এই জায়গায় সবগুলো লোক আজব ধরনের, আমি কোথায় ফেসে গেলাম। হঠাৎ মিশু স্লিপ কেটে পড়ে যেতে নেয়, কিন্তু তখনই জাংচ্যাং ওকে ধরে নেয়। এখানে রোম্যান্টিক সিন শুরু হয়ে গিয়েছে। ওর মধ্যে ধুকধুক করতে থাকে ওর মন। কি মিশু মনে মনে ভাবে যে আরে এই ছেলেটা কত সুন্দর। জাংচ্যাং মনে মনে ভাবে যে ছি, কত দুর্গন্ধ মেয়ে। যাই হোক না কেন, কিছু পেতে হলে তো কিছু হারাতেই হবে, আমি এগুলো সহ্য করে নিব। মিশু ভাবে যে আমার ভাগ্য চমকে উঠেছে, দুই ভাই অনেক সুদর্শন, বুঝতে পারছি না কাকে বেছে কাকে নিব। মিশু তো ভাবনার দুনিয়ায় চলে যায় আর জাংচ্যাং ওকে সামলাতে না পেরে পড়ে যায়। লিংশো মোচেনকে জিজ্ঞেস করে যে তোমার দাদা এই মেয়ের ভিতরে কি এমন দেখেছে, তুমি কি ওকে বিয়ে করবে? মোচেন বলে যে জানি না কি হবে আমার, ছাড়ো এ কথা, আমাদের পার্টিতে যেতে হবে। অন্যদিকে জাংচ্যাং মিশুর মন জেতার পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও তো আগে থেকেই পুরো বন্দোবস্ত করে রেখেছে। মিশু ভাবতে থাকে যে এতগুলো ড্রেস, বুঝতে পারছি না কোন ড্রেসটা পরবো। জাংচ্যাং এই বিষয়ে ওকে সাহায্য করতে শুরু করে। মনে হচ্ছে মিশুর এত স্টাইলিশ ড্রেস পছন্দ না। এটা তো ভালো কথা। জাংচ্যাং বলে যে কোনো সমস্যা নাই, তুমি ওদের সাথে মেকআপ রুমে যাও, ড্রেস পরে চুজ করে নেব। মোচেন মিশুর জন্য অলরেডি একটা ড্রেস পছন্দ করে রেখেছে। লেংসু ওকে জিজ্ঞেস করে যে তুমি এমনটা কেন করছো, উত্তরেও বলে যে এটা প্ল্যানের একটি অংশ। যখন মা এই ড্রেসটি পরেছিল তখন দাদাজি অনেক রাগ হয়েছিল। জাংচ্যাং আর যদি মিশু এই ড্রেসটি পরে পার্টিতে যায়, আমি শিওর দাদাজির মেজাজ খারাপ হয়ে যাবে। অপরদিকে বেচারি মিশু সবকিছু থেকে অজানা, আর ও এই ড্রেসটি পরে যেটা মোচেনের জন্য পছন্দ করেছে সেটাই পরে। ও মোচেনের কাছে যায় আর ধন্যবাদ জানায়। লিংশু সুন্দরভাবে তৈরি হয়েছে। ও মোচেনকে বলে যে ডার্লিং আমার যাওয়া উচিত, আর আমরা চলে যাই, আমরা দেরিতে গেলে দাদাজি আবার অনেক রাগ করবে। অপরদিকে জাংচ্যাং জানতে পারে দাদাজির মর্জি চেঞ্জ হয়ে গিয়েছে। জিয়ান গ্রুপের মালিক হতে গেলে মিশুকে বিয়ে করার কোনো প্রয়োজনই নেই। এই কারণে এই টেনশন তো শেষ হয়েছে। মনে হচ্ছে এখনও মিশুকে সুযোগ দিবে না। অপরদিকে বেচারি মিশু বিউটি পার্লারে একলাই বসে আছে। অনেক টাইম হয়ে গিয়েছে, এখন ওকে এখান থেকে যেতে হবে। ও রাস্তার এক সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকে আর মোচেনের জন্য অপেক্ষা করতে থাকে। বৃষ্টিও শুরু হয়ে যায়। অন্যদিকে মোচেনের নাম্বারও বন্ধ দেখাচ্ছিল। পার্টিতে মিশুকে না দেখে মোচেন লিংশুকে বলে যে তুমি একটু ওয়েট করো, আমি ওকে নিয়ে আসি। ও যদি পার্টিতে না আসে তাহলে আমার প্ল্যান নষ্ট হয়ে যাবে। অপরদিকে অনেকক্ষণ ওয়েট করার পর মিশু এখান থেকে চলে যেতে নাই। তখনই আমরা দেখতে পারি একটা গাড়ি খুব দ্রুত ওর দিকেই আসছিল। সৌভাগ্যবশত ওর কিছুই হয়নি, কিন্তু এই অ্যাক্সিডেন্টের কারণে অনেক ভয় পেয়ে যায়। মোচেন তখন চলে আসে আর মিশু অনেক ইমোশনাল হয়ে ওকে জড়িয়ে ধরে। তুমি প্রথম ব্যক্তি যার আমার প্রতি চিন্তা আছে। তুমি জানো আমি মরতে মরতে বেঁচেছি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। মিশু তো মোচনের আসল রূপ দেখতে পারছিল না। অপরদিকে আমরা দেখি পার্টি চলাকালীন তার দাদাজি সবাইকে বলে যে 20 বছর আগে আমার আর আমার ফ্রেন্ডের মধ্যে একটি এগ্রিমেন্ট হয়েছে। আর এখানে আমরা এটাও জানতে পারি যে দাদাজি তাকে প্রমিস করেছিল যে তার নাতনির বিয়ে তার নাতির সাথে করাবে। তো আজকে আমি এটা ঘোষণা করছি যে মিশুর এঙ্গেজমেন্টের পরের সপ্তাহে জাংচ্যাংয়ের সাথেই হবে। এই কথা শুনে জাংচ্যাং অনেক অবাক হয়ে যায়, কিন্তু লিশুকে অনেক খুশি আর অনেক বেশি উল্লাসিত দেখা যাচ্ছিল যে ভাগ্যিস এই মেয়ে থেকে পিছু ছুটেছে। এখন মোচেন শুধুই আমার। অপরদিকে মোচেন মিশুকে বলতে থাকে যে আমাদের যেতে হবে, দাদাজি আমাদের জন্য অপেক্ষা করছে। তারা দুজন যখন গাড়িতে বসে তখন মোচেন দাদাজির ঘোষণা সম্পর্কে জানতে পারে। মোচেন ভাবে যে এখন পার্টিতে যাওয়ার আর কি বা ফায়দা। ও তার ডক্টরকে ফোন করে ওর বাসায় ডাকে যাতে করে মিশুর চেক আপ করাতে পারে। ডক্টর চলে যাওয়ার পর মোচেন মিশুকে তার সাথে নিয়ে যায় যাতে ওকে ওর গ্রামে নিয়ে যেতে পারে। মোচেন ওকে বলে যে দাদাজি তোমার বিয়ে জাংচ্যাং এর সাথেই ঠিক করেছে, তুমি কি ওকে বিয়ে করবে? মিশু উত্তরে বলে যে না, আমার বিয়ে আমার মর্জিতে হবে। কেউ আমাকে জিজ্ঞেস করা ছাড়া আমার বিয়ে কিভাবে ঠিক করতে পারে? বিয়ে তাকে করা যায় যাকে আমরা ভালোবাসি।
এই কথা বলে মিশু গাড়ি থেকে নেমে সমুদ্রের কাছে চলে যায়। মনে হচ্ছিল মিশুর মোচেনকে ভালোবেসে ফেলেছে, এই কারণে ওকে অনেক খুশি দেখাচ্ছে। ও বলতে থাকে যে এই আমার সুন্দর সমুদ্র, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক মিসও করেছিলাম, তাই চলে এসেছি আমি আবার। তারপর মোজেন মিশুকে বলে যে তুমি যদি জাংজেংকে বিয়ে করতে না চাও তাহলে ঠিক আছে, তুমি বিয়ে করো না, আমি দাদাজিকে বলে দেব। তোমার বাড়ি এসে পড়েছে, তুমি যাও গিয়ে আরাম করো, গুড বাই। মোজেন যখন চলে যেতেই নিচ্ছিল তখন আবার মিশু ওকে আটকায় আর বলতে থাকে যে ওই যে দেখো। তখন মাস্টার জিয়ান বলে যে তোমার এই বাড়ি ভেঙে তোমার জন্য একটি আলিশান বাড়ি করছি, এটা দাদাজির তরফ থেকে একটা গিফট ভেবে নাও। এই কথা শুনে মিশু অজ্ঞান হয়ে যায়। মোচেন তার দাদাজির সাথে দেখা করে আর বলতে থাকে যে আপনি এই বেচারি মেয়েটির বাড়িটিকে কেন ভেঙেছেন, এখনো কোথায় থাকবে? দাদাজি উত্তরে বলে যে কেন এখানেই থাকবে। মোচেন জিজ্ঞেস করে যে আপনি ওকে জোর করে কেন বিয়ে দিতে চাচ্ছেন, আপনি সব সময় এমনটাই করেন, এই মেয়েটিকে আপনি শান্তিতে কেন থাকতে দিচ্ছেন না, ও গ্রামীণ জীবনে খুশি আছে। দাদাজি বলে যে আমি ওর বাবা মাকে প্রমিস করেছি, ওইটা আমি পালন করতেই হবে আর আমি এটা করবই, এটা আমার পালন করা ছাড়া কোনো উপায় নেই। মোচেন দাদাজির সাথে তর্ক করতে চাচ্ছে না, তাই সে ওখান থেকে চলে আসে। ম্যানেজার হান মিশুকে তার রুম নিয়ে যায়, তার মানে এটাই যে ওর এখানেই থাকতে হবে। আর মিশু ভাবতে থাকে যে ওয়াও, এই রুমটি তো কত বড়, এখানে সবকিছুই উপস্থিত আছে, এখন থেকে আমার জীবন তো একটি রাজকন্যার মতো হয়ে গেছে, এর থেকে বেশি ভালো আর কি হবে। তখনই আচমকাই জাংচ্যাং ওইখানে এসে পড়ে আর তার সাথে জোরাজুরি করতে থাকে। কিছু সময়ের আগের কথা, যখন দুই ভাই বংশধর হওয়ার জন্য মিশুর পিছনে পড়েছিল, কিন্তু যখন তারা জানতে পারে ওকে বিয়ে করাটা ততটা জরুরি না, তখন এই দুই ভাইয়ের মন বদলে গেছে। এখন ওরা মিশুকে ইগনোর করছে। জাংচ্যাং মিশুকে হুমকি দিয়ে বলে যে তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি তোমার বাঁচা মুশকিল করে দিব। বেচারি মিশু অনেক ভয় পেয়ে যায়, ও বুঝতে পারছিল না এখনো কি করবে। ওই রাতে যখন মিশু ডিনার করতে আসে, দাদাজি ওকে বলে যে তুমি জাংচ্যাং এর পাশে বসে পড়ো, কিন্তু মিশু তো ওর পাশে বসতে চায় না, ও মুজেনের সাথে গিয়ে বসে পড়ে আর ভুলবশত ভাবে যে ড্রিঙ্ক খেয়ে ওখানে পড়ে যায়। দাদাজি জাংচ্যাংকে বলে যে বাবা ওকে রুমে নিয়ে যাও। এটা শুনতে দেরি, তখন সাথে সাথেই বেহুশ মিশু উঠে বলে যে না না দাদাজি, আমি নিজেই চলে যেতে পারবো। ওহো, আজকের দিনটাই খারাপ। মিশু আবারও ভুল করে মোচেনের রুমে গিয়ে শুয়ে পড়ে। তখনই মোচেন ওকে উঠিয়ে বাহিরে ফেলে দেয়। ব্যাস, অনেক হয়েছে, আমি আর এখানে এক মিনিটও থাকবো না। ম্যানেজার হানুকে বলে যে তুমি কোথায় গিয়ে থাকবে, তুমি কি ভাড়া বাসা অ্যাফোর্ড করতে পারবে? হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছে, ও আমাকে এখানেই থাকতে হবে, কিন্তু দুষ্ট জাংচ্যাং ওকে শান্তিতে থাকতে দেবে তো? এত এই বেচারিকে কাজের মেয়ে বানিয়ে দিয়েছে, ঘর পরিষ্কার, ঝাড়ু পোছা লাগানো আর অন্য কাজ ওকে এভাবে করাচ্ছে, মনে হচ্ছে ওই এই বাড়ির চাকর। মিশু ভাবে যে আমি কিভাবে গাধা থেকে আমার জান ছোটাবো। আইডিয়া, আমাকে এমন কিছু করতে হবে যাতে ও মনে করে যে আমি অনেক ভালো মেয়ে না। প্ল্যান অনুযায়ী মিশু জাংচ্যাং এর ডেইলি রুটিন নোট করতে থাকে। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। এক রাত ও জেনে বসে ড্রিঙ্ক করে, তখন ওইখানে মোচেন আসে, কিন্তু মিশু ওকে জাংচ্যাং ভেবে নেয় আর পাগলামি করতে শুরু করে। মোচেন ওকে বলে যে এই মেয়ে, হোশে আসো, এটা তো আমি, ও না, অনেক হয়েছে, এখন এখান থেকে চলে যাও। মনে হচ্ছে মিশুর এই কাজে মোচেনের মনে অস্বস্তি তৈরি করেছে, ওর তো ঘুমই উড়ে গেছে। ও ভাবতে থাকে যে আমার মতো এত হ্যান্ডসাম একটি ছেলেকে ছেড়ে ওই মেয়ে আমার ভাইয়ের পিছনে কেন পড়েছে, আমি জিয়ান গ্রুপের আসল বংশধর, আমি এটা সহ্য করতে পারবো না। অপরদিকে আমরা মিশুকে অনেক টেনশনে দেখি, ও ভাবতে থাকে যদি মোচেন আমার এই আজব কাজগুলোকে কাউকে বলে তাহলে আমি কোথাও মুখ দেখানোর জায়গা পাবো না। না না, ওর বলার আগেই আমাকে এখান থেকে চলে যেতে হবে। মিশু তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। তখনই জাংচ্যাং ওকে দেখে ফেলে আর বলতে থাকে যে এই মেয়ে, কোথায় যাচ্ছ? আর ব্যাগে কি? ব্যাগে তো কিছুই নেই। তার মানে সত্যি তুমি আমাকে বিয়ে করতে চাও না? এটা তো ভালো কথা, তুমি তো আমার মন খুশি করে ফেলেছো, চলো আমি তোমাকে গ্রামে ছেড়ে আসি। এই দৃশ্যে মোচেন তার জানালা থেকে দেখছিল আর ভাবতে থাকে যে আমি কেন এই মাছওয়ালি মেয়ের জন্য রাগ করছি, আমার কি হয়েছে। তারপর মিশু জাংচ্যাং এর সাথে তার গ্রামে যায় আর ওকে প্রমিস করায় যে তুমি আমার বাড়িতে আর কখনোই আসবে না। ওর আসার খবর
আলোচনার প্রাক্তন বউয়ের কানেও চলে আসে। এই মেয়েটি তো মিশো থেকে বদলা নিতে চাচ্ছে ও আলোচনার নামে চিঠি পাঠায়, যেটাতে লেখা ছিল আমি আজকে রাতে তোমার সাথে দেখা করতে চাই। যখন মিশো ওখানে যায় তখন সুশি ওকে টর্চার করতে থাকে আর ওকে বলে যে তুই আমার বিয়ে বরবাদ করে দিয়েছিস, আজ আমি তোকে ছাড়বো না। আর সবাই মিলে মিশুকে এত পরিমাণ টর্চার করে যে মিশো বেচারি বেহুশ হয়ে যায়, যারপর ওকে মরার জন্য এখানে ছেড়ে সবাই পালিয়ে যায়। অপরদিকে মোচেনের লোক মোচেনকে বলে যে আজকে সন্ধ্যা থেকে মিশো গায়েব হয়ে আছে, ও তার হোটেল রুমে ফেরত আসেনি। এই কথা শুনে মোচেন অনেক চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে যে মিশু কোনো বিপদে আছে। তারপর ও ওয়্যারহাউসে গিয়ে মিশুকে খুঁজতে থাকে, শেষমেশ ওকে পেয়েও যায়। মিশু ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে তুমি যদি না আসতে তাহলে আমি মরেই যেতাম। মোচেনকে বাড়িতে নিয়ে যায় আর জাং চ্যাংকে ওকে জিজ্ঞেস করে যে ওর কি হয়েছে। উত্তরেও বলে যে এইসব তোমার জন্য হয়েছে, যদি ওর কিছু হয়ে যেত তাহলে আমি তোমাকে জ্যান্ত ছাড়তাম না। মিশুর অনেক জ্বর এসেছে। মোচেন পুরো রাত ওর যত্ন নেয় আর ওর পাশেই ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে গিয়েছিল আর মিশু আগে থেকে অনেকটাই ঠিক হয়েছে। মোচেনের অ্যাসিস্ট্যান্ট ওকে বলে যে গ্রামের মেয়েগুলো মিলে এই কাজ করেছে, বস আপনি হুকুম করেন, আমরা ওদেরকে শিক্ষা দেব। মোচেন বলে যে না, এই বিষয়টি আমি নিজে হ্যান্ডেল করব, এখন কিছু করার দরকার নেই। তারপর আমরা দেখি মিশু ঘুম থেকে উঠে তখন ওর শরীর আগে থেকে অনেকটা ভালো হয়েছে। মোচেন ওকে বলে যে চলো বাহির থেকে হেঁটে আসা যাক, আমি তোমাকে কোথাও নিয়ে যেতে চাই। মিশু ওর সাথে যায় আর মোচেন ওকে ওই ওয়্যারহাউসে নিয়ে আসে আর যেখানে কালকে রাতে ওকে বেঁধে রেখেছিল ওকে জিজ্ঞেস করে যে আমরা এখানে কেন এসেছি। উত্তরে মোচেন বলে যে আমরা এখানে বদলা নিতে এসেছি। মিশু বলে যে এটা কোনো প্রয়োজন নেই। মোচেন বলে যে কেউ তোমাকে অপমান করুক, আমি এটা সহ্য করতে পারবো না, তুমি চলো আমার সাথে। দুজনেই ওয়্যারহাউসের ভিতরে যায়। মোচেনের কথার ওর লোকেরা ওই মেয়েগুলোর সাথে ওই রকমটাই করতে থাকে যা ওরা মিশুর সাথে কাল রাতে করেছিল। মিশু মোচেনকে আটকানোর চেষ্টা করছিল, ও কি রিকোয়েস্ট করে যে প্লিজ তুমি ওদেরকে যেতে দাও। মোচেন রাজি হয়ে যায় আর ওই মেয়েগুলোকে হুমকি দেয় যদি আবার এই ধরনের কাজ করো তাহলে তোমরা আর বেঁচে থাকবে না। ও ভাবতে থাকে যে মিশু কি আমার জন্য কষ্ট পেয়েছে। ও এখন আমি বুঝতে পেরেছি, আমার ভাই মনে হয় মিশুকে পছন্দ করতে শুরু করেছে, তার মানে মিশু কি আমার ভাবি হতে চলেছে। না, আমাকে কিছু করতেই হবে, আমি দাদাজিকে রাগাতে চাই না। জাং চ্যাং ও তার লোক নিয়ে বের হয়ে যায়। অপরদিকে ওই বদমাস মেয়েগুলো অনেক চেষ্টার পর নিজেদেরকে বাঁচায়, কিন্তু তখনই আবার জাং চ্যাং ওইখানে চলে আসে। এখন ওদের আর রেহাই নেই, আসল মারপিট তো এখন শুরু হবে। এখন জাং চ্যাং ওদেরকে ইচ্ছা মতো মজা দেখাচ্ছে। মেয়েগুলোর মধ্যে একজন বলতে থাকে যে ওর মধ্যে ওদের ফ্যামিলির আরও অন্য কোনো মেম্বার আছে আর আগে তোমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। যখন ওরা ভাগতে নেয় তখন দাদাজি ম্যানেজার হান ওদের লোকদেরকে নিয়ে এসে পড়ে। ওদের তো ভাগ্যটাই খারাপ, কার সাথে যে পাঙ্গা নিল। এখন এই তিনজন আর বাঁচতে পারবে না। এখন ম্যানেজার হান ওদের উপর দয়া করে ওদেরকে ছেড়ে দেয় আর বলে এখান থেকে তাড়াতাড়ি ভাগো, নয়তো দেখবে দাদি আম্মার লোকেরাও চলে আসবে। এখানে তো মোচেনের কোনো দাদিই নেই, কিন্তু এই বিষয়টা তো ওরা জানে না। অপরদিকে মিশু মোচেনকে ধন্যবাদ জানায় আর ওকে বলতে থাকে যে গ্রামে এরকম প্রায়ই হতে থাকে, আমি এই পরিস্থিতিতেই বড় হয়েছি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এত অনুভূতি দিয়েছো যে আমার চিন্তা করার মতো কেউই আসে। এই কথা শুনেই মোচেন ওকে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে তুমি কি আমাকে বিয়ে করবে। চলো দাদাজির কাছে যায় আর ওনাকে বলি যে আমরা একজন আরেকজনকে ভালোবাসি। এত রোমান্টিক কথা শুনে মিশু অনেক খুশি হয়ে যায় আর এটা ভাবতে থাকে যে এটা ভালোবাসার অনুভূতি। মোচেন ওকে আবারও জিজ্ঞেস করে তুমি কি আমাকে বিয়ে করবে। মিশু লজ্জা পেয়ে জবাব দেয় যে হ্যাঁ আমি করব। তখনই মোচেন বলে যে কিন্তু যখন আমি জিয়ান গ্রুপে সবকিছু সামলিয়ে নিব তখন আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। মোচেন তো স্বার্থপর হয়ে গেল, মিশুর খুশি দুঃখে বদলে গেছে। মোচেন বলে যে আমি অনেক সময় ধরে ভাবছিলাম এখনই ভালো সুযোগ, আমাদের প্রেমিক প্রেমিকা অভিনয় করতে হবে। তুমি কি আমার সঙ্গ দেবে? তোমার কি কোনো ইচ্ছে আর প্রয়োজন আসে? তাহলে আমি ওইটাও পূরণ করতে রাজি আছি। বেচারি মিশু ওকে মানা করতে পারেনি, কারণ ও তো ওর জান বাঁচিয়েছে। ও মন খারাপ করে জবাব দেয় ঠিক আছে তুমি যেটা চাও। এই কথা শুনে ও অনেক খুশি হয়ে যায় আর বলে যে চলো জলদি দাদাজির কাছে যাই। দুঃখী মিশু মনে মনে ভাবতে থাকে যে আমার মতো গ্রামের মেয়েকে কেনই বা ও পছন্দ করবে। দুজনেই দাদাজির কাছে যায় আর মোচেন দাদাজিকে সব কথাই খুলে বলে। দাদাজি
মিশুকে জিজ্ঞেস করে যে ও কি সত্যি কথা বলছে। উত্তরে মিশু হ্যাঁ বলে। দাদাজি বলতে থাকে যে ঠিক আছে, আমার ভাবার জন্য কিছু সময় প্রয়োজন। তারপর আমরা দেখতে পারি মোচেন মিশুকে এঙ্গেজমেন্টের গিফট দেয়। এটা দেখে মিশু বলে যে ওয়াও, এই ড্রেসটা তো অনেক সুন্দর। মিশু অনেক লজ্জা পেয়ে যায় আর মোচেনকে বলে যে আমি তোমার জন্য বাহিরে ওয়েট করছি। অপরদিকে দাদাজি ম্যানেজার হ্যানকে বলে যে মনে হচ্ছে মোচেন আমাদের সাথে মিথ্যে অভিনয় করছে, তুমি ওদের উপর নজর রাখো আর আমাকে সবকিছুই জানাবে। অপরদিকে লিংশু যখন এই নিউজটি জানায় তখন আবার অনেক রেগে যায় আর ভাবতে থাকে যে এটা কিভাবে হলো। দাদাজি হানকে মোচেন আর মিশুর গোয়েন্দাগিরি করতে লাগিয়ে দিয়েছে আর কি, এই বান্দা তো লুকিয়ে লুকিয়ে ওদের উপর নজর রাখে। মিশু সন্দেহ হয়ে যায় ও মোচেনকে বলতে থাকে আমাদেরকেও ফলো করছে। ও জিজ্ঞেস করে কে সে। উত্তরে মিশু বলে যে ওই যে ম্যানেজার হান, মনে হয় ও আমাকে পছন্দ করতে শুরু করেছে, যার কারণে আমার পিছন পড়ে আসে। এই কথা শুনে মোচেন জবাব দেয় তোমার যদি এমনটা লাগে তাহলে ঠিক আছে, এই দুজনকে এমন কিছু করতে হবে যাতে ও দাদাজির মনে হয় যে ওরা একজন আরেকজনকে সত্যিকারের ভালোবাসে। অপরদিকে মোচেন লিংশুকে ফোন দিয়ে লাঞ্চের জন্য ইনভাইট করে। এরপর আমরা লিংশুর মন খারাপ দেখি। এই মেয়ে তো মোচেনের সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড। তারপরে ও তো তাড়াতাড়ি রেডি হয়ে মোচেনের কাছে চলে যায়। তখন আমরা দেখতে পারি মিশু ওদের সাথে এসে বসে পড়ে। লিংশু জিজ্ঞেস করে যে এই মেয়ে এখানে কি করছে। মোচেন ওকে বলে যে তুমি একজন ট্যালেন্টেড অভিনেত্রী, আমাদের জন্য তোমার সাহায্য প্রয়োজন। তারপরে কি লিংশু ওর মনের পাথর রেখে ওদের দুজনকে ডিরেক্ট করতে লেগে পড়ে, যেখানে ওরা রিহার্সাল করতে শুরু করে দেয়। কিন্তু যখন মিশুর পা পিছলে পড়ে তখন একটি রোমান্টিক মুহূর্ত তৈরি হয়ে যায়। লিংশুও বুঝে যায় যে মোচেনের মনে মিশু আছে, ও নেই। তারপর মোচেন লিংশুকে বলে দেয় যে ও সত্যিই মিশুকে বিয়ে করছে। এই কথা শুনে লিংশুর মন খারাপ হয়ে যায়, কারণ 10 বছর যাবৎ সে লিংশুকে পছন্দ করত, কিন্তু এখন তো সবকিছুই চেঞ্জ হয়ে গেছে, এই দুজনের রাস্তাও বদলে গেছে। কিন্তু অপরদিকে ম্যানেজার হান যখন দাদাজিকে রোমান্টিক দৃশ্যগুলো দেখায় তখন সে বিশ্বাস করে নেয় যে মোচেন তাকে কোনো প্রকার ধোঁকা দিচ্ছে না। দাদাজি ওদের দুজনের কাছে যায় বলতে থাকে যে তোমরা দুজন আসলে একজন একজনকে পছন্দ করো আর ভালোবাসো, তোমরা যখন চাও তখনই বিয়ে করতে পারো, কিন্তু আমার একটি কন্ডিশন আছে। তার মানে বোঝা যাচ্ছে যে দাদাজি ওদের জান এত সহজে ছাড়বে না। তোমাকে এই প্রজেক্ট মিশুর সাথে মিলে কমপ্লিট করতে হবে। তোমার কাছে শুধু 7 দিন আছে, যদি তোমরা ফেল হও তাহলে আমাকে বলতে এসো না। এই কথা বলে দাদাজি এখান থেকে চলে যায়। যার পরে আমরা দেখি যে মোচেন অনেক চিন্তায় পড়ে যায়, কারণ ও জানতো এই প্রজেক্টটি কমপ্লিট করাটাই অসম্ভব। 3 বছর পর্যন্ত এই প্রজেক্টে কেউই কমপ্লিট করতে পারেনি। জাং চ্যাং বলে যে দাদাজি সমুদ্রের পাশে একটি রেস্টুরেন্ট খুলতে চাচ্ছে, কিন্তু এখানকার একজন লোক তার জমি ছাড়ছে না। ও বলে যে কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করতে পারি। জাং চ্যাং ওকে বলে যে বেস্ট অফ লাক। অন্যদিকে মোচনের অ্যাসিস্ট্যান্ট ওকে বলে যে মিস্টার শুয়ের রিপ্লাই আসেনি। একথা শুনে মোচেন চিন্তা নেয় যে ও মিস্টার শুয়ের সাথে নিজে গিয়ে দেখা করবে। জাং চ্যাং মিশুকে শুয়ের অ্যাড্রেস দেয়। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনি ওনাদের সাহায্য কেন করছেন। ও বলে যে আমার মনে হচ্ছে মিশু এই প্রবলেমটিকে ঠিক করতে পারবে, ওর খুশিতেই আমার খুশি, আমি চাই ও সাকসেসফুল হোক। অপরদিকে আমরা দেখি মিশু আর মোচেন দুজনে মিলে মিস্টার শুয়ের কাছে যায়। মিস্টার শু তো ওদের সাথে দেখা করতে চায় না, ওরা দুজন দুঃখী হয়ে চলে আসে। মোচেনের মনে তোলপাড় শুরু হচ্ছে। ও মিশুকে জিজ্ঞেস করে যে তুমি কি মাছ ধরতে পারো। উত্তরে মিশু বলে যে এটা কোনো কথা বললে, আমি তো পুরো জীবনে এটাই করে আসছি। এই দিনই ওরা দুজন মিলে সমুদ্রের পাশে যায় যেখানে মিস্টার শুও ছিল। মোচেন বলে যে এটাই ঠিক সময়। মিশুর কাছে অনেকগুলো সেলফিশ দেখে। মিস্টার শু ওকে বলে যে তুমি কি আমাকে বলতে পারবে যে এগুলোকে কিভাবে পাওয়া যায়। মিশু ওকে সবকিছুই বলে। মিস্টার শু খুশি হয়ে ওদের দুজনকে বনফায়ার পার্টিতে ইনভাইট করে। মিশু আর মোচেন ওই পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। মোচেন মিশুকে তার অতীতের কথা বলতে থাকে। ছোটবেলায় আমার দাদাজি সব সময় আমাকে সমুদ্রের পাশে নিয়ে আসতো যাতে আমার মন থেকে ভয় চলে যায়। একদিন যখন সমুদ্রের পাশে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম তখন একটা মেয়ে আমাকে সাহায্য করেছিল, হয়তো বা এই মেয়েটা মিশু। পার্টি শেষ হয়ে যাওয়ার পর মিস্টার সু রাজি হয়ে যায়। এত সহজেই কিভাবে মেনে গেল? তার পেছনে একটি কাহিনী আছে। 20 বছর আগে মিস্টার সু একটি মেয়েকে ভালোবেসে ফেলে যার নাম ছিল মিশেন, কিন্তু মিস্টার সু এর বিয়ে তার বাবা অন্য জায়গায় দিতে চেয়েছে, এই কারণে দুজনে ব্রেকআপ হয়ে যায়। তারপরে মিশেন একটা গ্রামের ছেলেকে বিয়ে করে, তখন তারা একটি মেয়েকে জন্ম দেয়, কিন্তু সময় পরে ওরা দুজন অ্যাক্সিডেন্টে মারা যায়। আর বুঝই তো
গিয়েছেন আপনার আসলে মিশেনি মিশুর মা ছিল। মিস্টার সু ওকে অনেক ভালোবাসতো, এই মেয়েকে মানা করতে পারেনি। এখানে আরেকটি কথা, মিস্টার সু মিশুকে বলেনি যে মিশেন ওর মা ছিল। তারপরে মিস্টার সু রাজি হয়ে যায়। মোচেন আর মিশু তো অনেক খুশি ছিল। তখনই মোচেনের কাছে দাদাজি ফোন আসে। ও দাদাজির সাথে কথা বলতে অন্যদিকে চলে যায়। তখন আমরা দেখতে পাই একটি ট্রাক অনেক জোরে মিশুর দিকে আসছে। যখন মোচেন এটা দেখে তখন তাড়াতাড়ি এসে ওকে বাঁচায়, কিন্তু ও নিজেই আহত হয়। ওকে নিচে পড়ে দেখে মিশু অনেক কান্না করতে থাকে। এখানে আমরা এটা জানতে পারি যে মিশু ওই মেয়েটা যে 10 বছর আগে মোচেনের জান বাঁচিয়েছিল। সৌভাগ্যবশত মোচেনের কিছুই হয়নি। দুজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে। আজকে প্রমাণ হয়ে গেল এরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। তারপরে আমরা জানতে পারি মিশুকে অ্যাক্সিডেন্টটা আসলে দাদাজি করিয়েছে। উনি এটা কেন করেছে এটা তো সামনেই জানা যাবে। অপরদিকে মোচেন হসপিটালে অ্যাডমিট ছিল। দাদাজি ওর সাথে দেখা করতে আসে আর উনি বলে যে জিয়ান গ্রুপের দায়িত্ব ওকে দিয়ে দেওয়া হবে। যাওয়ার আগে মিশুকে বলে যে তোমার বাড়ি তৈরি হয়ে গিয়েছে, তুমি গিয়ে ওইটাই দেখে আসো, ম্যানেজার হান তোমাকে নিয়ে যাবে। মোচেনের যা দরকার ছিল সেটা পেয়ে গেছে। তারপরে কি ও সুস্থ হওয়ার পর মিশুকে তার সাথে নিয়ে যায় যাতে ওরা বিয়ের ড্রেস পছন্দ করতে পারে। দুজনকে অনেক খুশি দেখাচ্ছিল। মনে হচ্ছিল মোচেন মিশুকে কিছু বলতে চাচ্ছে কিন্তু ও বলতে পারছে না। তখনই ওর অ্যাসিস্ট্যান্ট আসে আর ওর অ্যাসিস্ট্যান্টের সাথে যায়। যখন অ্যাসিস্ট্যান্ট ওকে বিয়ের থিমের বিষয়ে জিজ্ঞেস করে তখন মোচেন বলে যে মিশু একটি গ্রামের মেয়ে, ও প্রকৃতির প্রতি ভালোবাসা রয়েছে। আমি ওকে এরকম পরিবেশ দিতে চাই যাতে আমাদের বিয়েটা স্মরণীয় হয়ে থাকুক। অ্যাসিস্ট্যান্ট মোচেনকে জিজ্ঞেস করে যে বস, আমি বুঝতে পারছি না, আপনি তো মিশুকে নকল বিয়ে করছেন, তাহলে এত কিছুর প্রয়োজন কেন? উত্তরেও বলে যে গাধা, মিশু আমার স্বপ্নের রানী, আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। এখন তুমি যাও, তোমার অনেক কাজ করতে হবে। ফাইনালি মিশু বিয়ে ড্রেস পছন্দ করে নাই, কিন্তু যখন তারা বাসায় যায় তখন মোচেন অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ যে ওর জন্য অন্য একটি মেয়েকে পছন্দ করেছে, যে সুশি গ্রুপের একমাত্র মেয়ে। এখন দাদাজি চায় মোচেন ওকে বিয়ে করুক যাতে ব্যবসায় ওর সুবিধে হয়। মোচেন ওনাকে সরাসরি মানা করে দেয়, কিন্তু দাদাজি তো অনেক রাগী মানুষ ছিল, ওর একটা কথাও শোনে না। ভাই, আমরা তো জেনেছিলাম দাদাজি ভালো হয়ে গেছে, কিন্তু এখন তো দেখি বেচারা মোচেনকে আরো বিপদে ফেলে দিল। মোচেন দাদাজিকে জিজ্ঞেস করে যে প্রথমে তো তুমি আমার বিয়ে মিশুর সাথে করাতে চেয়েছিলে, এখন আপনার আবার কি হয়ে গেল? দাদাজি তো উত্তরে বলে যে বাবা, পুরোটাই প্ল্যান মাফিক হয়েছে। আমি জানতাম মিস্টার সু কিভাবে মানবে। আমি মিশুকে ব্যবহার করেছি যাতে আমাদের প্রজেক্টটা কমপ্লিট হোক। আমি মিশুকে মারার জন্য লোক পাঠিয়েছি। এই সত্যটা জেনে মোচেন তার দাদাজির উপর অনেক রাগ করে আর বলে যে আপনি পাগল হয়ে গেছেন, আপনি আমার দাদাজি কখনোই হতে পারে না। এই কথা বলে ও চলে যায়, কিন্তু আমরা দেখতে পাই যে মিশু ওদের দুজনের সব কথাই শুনে ফেলে। মিশু মোচেনকে বলে যে আমাদের কন্ট্রাক্ট এখানেই শেষ হয়ে গেছে, এখন আর তোমার আমাকে বিয়ে করতে হবে না। আমি যেখানে থেকে এসেছিলাম আমাকে ওইখানেই যেতে হবে। মোচেনকে বলে যে প্লিজ তুমি যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ও কান্না করতে করতে জবাব, তুমি তোমার নিজের খেয়াল রাখো, খুশি থাকো, আমাকে যেতে হবে, এই কথা বলেও চলে যায়। যার পরে আমরা দেখতে পাই যে মোচেনের মন ভেঙে যায়, দুজনেই আলাদা হয়ে গিয়েছে। সময় কাটতে থাকে, আমরা মিশুকে তার গ্রামেই দেখতে পাই। টিভি থেকে মিশু জানতে পারে যে মোচেনের বিয়ে আজকে রাত 8টা বাজে হবে। এই নিউজটি শুনেও কষ্ট তো পায়, কিন্তু তাও বলতে থাকে যে মোচেন তুমি খুশি থাকো, আমি তো শুধু এটাই চাই। আজকে বছরের প্রথম দিন, 12টা বাজে। তখন আমরা দেখি যে একটা লোককে, যে কিনা মিশুর কাছে যাচ্ছিল, আর এটাই তো মোচেন। মোচেন ওর কাছে এসে ওকে জিজ্ঞেস করে যে প্রিন্সেস, তুমি কি আমাকে বিয়ে করবে? ফাইনালি দুজনের অসমাপ্ত ভালোবাসা পূরণ হয়ে যায়। গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো ইন্টারেস্টিং ড্রামায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।